দেখ, যে পেজটা চলছিল সেই পেজে লাস্ট একটা অঙ্ক বাকি ছিল, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সেটা হচ্ছে 11 দাগের অঙ্ক, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলেছিল, সোজাই দিয়েছে। অঙ্কটা দেখ, কোশ্চেনটা দেখে বুঝতে পারছিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে তো, কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে না, কোনো অ্যাডজাস্টমেন্ট দেয়নি। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের থিওরি কি দিয়েছিল, বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দুটো উদ্দেশ্য লেখো, আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সঙ্গে ক্যাশ বুকের পার্থক্য লেখো। ঠিক আছে তো, তো দেখ অঙ্কটা করছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে তোরা জানিস, তবে আমি পড়ার দরকার নেই। সবার প্রথম বের করতে হয় পিবিটি, সবার প্রথম পিবিটি বার করতে হয়, তাহলে করে ফেল পিবিটি। ওয়ার্কিং সে কর পিবিটি, লেখ ওয়ার্কিং সে লেখ পিবিটি। কি লিখতি প্রথমে, নেট প্রফিট, লেখ নেট প্রফিট কত টাকা। দেখ প্রফিট অ্যান্ড লসে কত ছিল, 15,000 টাকা ছিল। পঞ্চাশ। 15,000 টাকা ছিল, 50,000 টাকা হয়েছিল, নেট প্রফিট বাড়ছে কত, 35,000 টাকা। তাহলে লিখবি নেট প্রফিট 35,000 টাকা, লেখ নেট প্রফিট 35,000 টাকা। এই যে 35,000 টাকা বেরোলো এক্সামে, কি করে 35 বেরোলো দেখাতেই হবে। লিখতে হয় 50,000 মাইনাস 15,000, কোনো সমস্যা নেই, এইটুক লিখলে নাম্বার কখনো কাটবে না, এটা মাথায় রাখতে হবে। এর সাথে কি যোগ করতে হয় বলেছিলাম, ট্রান্সফার টু রিজার্ভ। দেখ অঙ্কে ট্রান্সফার টু রিজার্ভ আছে কিনা। দেখ রিজার্ভ ছিল 10, হলো কত 15, তাহলে কত হচ্ছে 5,000 টাকা। ট্রান্সফার টু রিজার্ভ কত লিখবি, 5,000 টাকা, যোগ দিয়ে লেখ ট্রান্সফার টু রিজার্ভ। নেক্সট কি লিখতাম, প্রপোজ ডিভিডেন্ড আছে অঙ্কে না স্যার, প্রপোজ ডিভিডেন্ড, হ্যাঁ ডিভিডেন্ড আছে, ডিভিডেন্ড আছে, ওইটাই প্রপোজ ডিভিডেন্ড, ওটাই প্রপোজ ডিভিডেন্ড। ঠিক আছে তো, প্রপোজ ডিভিডেন্ড 4 ছিল, 10 হয়েছে। প্রপোজ ডিভিডেন্ড কোন অ্যামাউন্টে নিতাম, ক্লোজিং অ্যামাউন্টটা নিতাম, তাই তো। দেখ ব্যালেন্স শিটে লাইব্রেরি সাইড ডিভিডেন্ড আছে, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটাই প্রপোজ ডিভিডেন্ড। লাইব্রেরি সাইডে শুধু ডিভিডেন্ড যেটা থাকে ওটা প্রপোজ ডিভিডেন্ডই থাকে। ঠিক আছে তো, তাহলে কত লিখবি, 10,000 টাকা যোগ কর, যোগ দিয়ে লেখ প্রপোজ ডিভিডেন্ড 10,000 টাকা। আর একটা কি যোগ করতাম মনে আছে, প্রভিশন ফর ট্যাক্স, এর ক্লোজিং অ্যামাউন্টটা লিখতাম। মানে সব কটা পয়েন্টই ছিল, যোগ কর 35 আর 5 40, 40 আর 10 50, 50 আর 15 65,000 টাকা। তাহলে তোর প্রফিট বিফোর ট্যাক্স 65,000 টাকা বেরিয়ে গেল। তাহলে প্রথমে কি লিখতাম, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে লেখ, দাগ কেটেছিস ওখানে লেখা আরম্ভ কর, এ দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, পিবিটি লিখবি কি, পিবিটি কত টাকা, 65,000 টাকা। এর সাথে যোগ দিয়ে লিখবো কি, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। ক্যাশ ফ্লো কিন্তু টাফ না, কিন্তু দেখ এত অনেক অঙ্ক প্র্যাকটিস হয়ে গেছে, কোনো টাফ লাগবে না কিন্তু ক্যাশ ফ্লো। এই যে এতগুলো, যে এতগুলো ইয়ারের অঙ্ক করলাম 15 থেকে 23, তারপর যে তোর মডেল পেপার সলভ করলাম বা স্কুলের টেস্টের কোশ্চেন সলভ করলাম, এগুলো করার পর প্রতিটা চ্যাপ্টারের অঙ্কগুলো করেছিস, যে অঙ্ক কিন্তু এই যে পরীক্ষা হলে দিয়ে গিয়ে করার যে ভয়, এই অঙ্ক পারবো কি পারবো না সেই ভয় ভাবটা কমে যাবে, কমে গেছে অলরেডি। দেখ অঙ্ক দেখো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, যে ক্যাশ ফ্লো পেরিয়ে যাবো বা রেশিও, সবই অঙ্ক দেখ একই ধরনের, সব কটা স্কুলে একই ধরনের অঙ্ক। বোর্ডের কোশ্চেন কিন্তু এমন কিচ্ছু করে না, বোর্ডের কোশ্চেন সবচেয়ে সোজা করবে দেখবি। এবার দেখ আমি তোকে বলছি, দেখ অনেকে তার শুধু ইয়ার করে যাবে, 14 থেকে 23 করে গেলে কমন নাও পড়তে পারে। যেমন রিটায়ারমেন্টে তুই দেখ ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, কোনো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট সেইভাবে কোনোদিন কোনো ইয়ারে আসেনি, তাহলে তুই তো এক্সট্রা করলি। এরকম অনেক এক্সট্রা এক্সট্রা পয়েন্ট, যেমন আমি কিছু একটা পয়েন্ট বললাম আগের অঙ্কটা অ্যাডমিশন করার সময়, জেনারেল হিসাবে একটা পয়েন্ট বললাম, দেখেছিস তো, ওটা কোনোদিন ইয়ারে আসেনি। পরীক্ষায় কঠিন কোশ্চেন কাকে বলে, কঠিন মানে কি পুরো কোশ্চেন কঠিন হয় না, ধর একটা পয়েন্ট জাস্ট তোকে টেস্ট করলো, দেখ সবাইকে তার 100-100 দিতে পারে না, দেখবে তো যে কার ব্রেন কি আছে। এরকম একটা তো ওঠে, যেমন আগের বছর পুরো পেপারে একটাই কোশ্চেন
তো ঘুরিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ব্যালেন্স শিট যেদিন ছিল রিটায়ার করেছে তার 6 মাস পর ওর জন্য একটা প্রফিট দিয়েছিল, ওর ট্রিটমেন্টটা কি হবে, শুধু এইটাই ছিল আনকমন, আর বাকি সব কমন, সব করা জিনিস। তো এরকম একটা দুটো থাকবে, এর জন্য তুই যত প্র্যাকটিস করবি তত ক্লিয়ারিটি আসবে। কোশ্চেন কখনো আলাদা করে না, ওরকমভাবে কোশ্চেন করতে পারে না, ঠিক আছে তো? যারা কোশ্চেন সেট করে তারা স্কুলে যে টেস্টের কোশ্চেনগুলো হয়, আরে স্কুলের টেস্টের কোশ্চেন কারা করে? টিচাররাই তো করে। তো ওরাই তো বোর্ডের কোশ্চেন সেট করে, তাই তো? হয়তো সবাই করে না, কিছু কিছু তো প্যানেলে থাকে। তারপর হচ্ছে তোর ধর যে মডেল পেপারগুলো আছে ওইগুলো স্ট্যান্ডার্ড পেপার, ওই টাইপ দেখে বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে কিরকম কোশ্চেন হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে ওরা কোশ্চেনটা সেট করে। তো সুতরাং কখনো আলাদা কিছু হয় না। তো এইগুলোই প্র্যাকটিস করি। যেমন আমাকে ফাইনালি সাজেশন কি, স্কুলের টেস্টের কোশ্চেনগুলো ভালো করে করবি, মডেল পেপারগুলো ভালো করে করবি, 4 নম্বর মডেল পেপার বাদ দিয়ে। আর কি? আর হচ্ছে তোর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ব্যাস আর কিচ্ছু করতে হবে, এর মধ্যেই পরীক্ষায় চলে আসবে। আচ্ছা দেখ, হয়ে গেল এটা। এবার দেখ কি করব, নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কি কি হতে পারে, এই অঙ্কর দিকে তাকিয়ে বলতে পারবি? নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে কি কি আইটেম আসতে পারে? হ্যাঁ, দেখ বলতে পারবি? ডেপ্রিসিয়েশন, ঠিক। 25 ছিল 30 হয়েছে, দেখ 25 ছিল 30 হয়েছে, কত বাড়লো? 5,000 টাকা। ডেপ্রিসিয়েশন 5,000 টাকা আসবে, লেখ ডেপ্রিসিয়েশন 5,000 টাকা, লেখ লেখ ডেপ্রিসিয়েশন 5,000 টাকা। দেখ এখানে 5,000 টাকা লিখলাম, কিন্তু পরীক্ষা হলে কিন্তু তোরা দেখাবি 5,000 টাকা কি করে আসে, এটাই বারবার বলছি কিন্তু। না হলে ধর 6 এ 6 দেবে না, ওরা নাম্বার কাটবে এবং কাটার জন্য বসে থাকবে নাম্বার, ঠিক আছে তো? হয়তো প্রথম নাম্বার দিয়ে দেবে, কিন্তু কি হয় জানিস তো, একটা যখন ভালো নাম্বার পেপারে যখন ভালো নাম্বার উঠে যাবে না, তখন আস্তে আস্তে নাম্বার কাটতে থাকে, ফুল মার্কস কমাতে থাকে। ঠিক আছে তো? তোকে মাথায় রাখতে হবে ওরা যেন কাটতে পারে এরকম জায়গা যেন খুঁজে না পায়, এই অনুযায়ী তোকে দেখতে হবে। যেমন ধর এখানে ডেপ্রিসিয়েশন আমি 5,000 টাকা লিখে দিলাম, ঠিক কই, কোনো ভুল করিনি, কিন্তু তোকে দেখাতে হবে কি করে ডেপ্রিসিয়েশন পেরোয়, ঠিক আছে? এইগুলো মাথায় রাখতে হবে। তাহলে স্যার টাইমের জন্য না তাড়াতাড়ি লিখতে পারিনি, সেটা ওরা তো দেখবে না এইগুলো। আচ্ছা বলেছিলাম নন ক্যাশ আর নন অপারেটিং মধ্যে 5টা আইটেম থাকে, বলতে পারবি? কারণ আমি বারবার করে রিভাইজ করাচ্ছি। কি কি আইটেম বলি? একটা ডেপ্রিসিয়েশন, অ্যাসেট আছে, তারপর ডেপ্রিসিয়েশন আসে, গুডউইল আসে, আর ডেপ্রিসিয়েশন আস্তে আস্তে ওরকম ফরওয়ার্ড করে বললে কিছুই শোনা গেল না। ডেপ্রিসিয়েশন আসে, একটা আসে গুডউইল। গুডউইল কোনটা আসবে? যদি গুডউইলটা কমে যায়, বেড়ে গেলে আসবে না, বেড়ে গেলে ওটা হয়ে যায় ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে। ওটা তখন ইনভেস্টিং ক্যাশ ফ্লোতে কি হবে? পারচেস অফ গুডউইল মানে মাইনাস হয়ে যাবে। দুটো পয়েন্ট বললাম গুডউইল। কোনো রকমের কোনো ফিক্স অ্যাসেট হোক বা ইনভেস্টমেন্ট হোক বেচে যদি লস হয় তাহলে এখানে আসে, 3টে পয়েন্ট হলো। আর কি হতে পারে? আর একটা কথা মাথায় রাখবি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ঠিক আছে তো? ইন্টারেস্ট, কোনো রকমের ইন্টারেস্ট, ইন্টারেস্ট হলেও কিন্তু এখানে আসবে, কারণ ইন্টারেস্ট কি? ফাইন্যান্সিয়াল আইটেম। ইন্টারেস্ট পে করা এটা তো ফাইন্যান্সিয়াল ক্যাশ ফ্লো, কিন্তু ওরা পিএল করার সময় পিএল এ নিয়ে নিয়েছিল, তাহলে এটাও অ্যাডেড ব্যাক করতে হবে, তাহলে ইন্টারেস্টটাও এখানে আসে, ঠিক আছে তো? তারপর ওই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার এই সমস্ত আসে। প্রিলিমিনারি এক্সপেন্সেস বলা হয়েছিল, ওটা আসে। তো দেখ এখানে ইন্টারেস্টের পয়েন্টটা পেয়েছি। দেখ 10% ডিবেঞ্চার, ডিবেঞ্চার ছিল 40,000 টাকা, মানে ডিবেঞ্চার মানে লোন, লোন ভাই ছিল 40,000 টাকা, লোন হয়েছে 30,000 টাকা, মানে 10,000 টাকার লোন শোধ করেছি। রিডেমশন মানে কি স্যার? শোধ করা। কবে শোধ করেছি লোনটা? দেখ লোনটা কবে শোধ করেছি? 1/4/22-এ। 1/4/22, ও স্যার 1/4/22 শোধ করেছি মানে বছরের শুরুতে শোধ করেছি। তাহলে ভাব, তুই 40,000 টাকার লোন, আমি বলেছিলাম লোনটা তুই শোধ বছরের শুরুতে করতে পারিস, তুই লোনটা শোধ বছরের মাঝে করতে পারিস, তুই লোনটা শোধ বছরের শেষে করতে পারিস। তা লোনটা শোধ করেছিস কবে? শুরুতে শোধ করেছিস, তাহলে তুই 10,000 টাকার লোন শুরুতে শোধ করি, তাহলে ইন্টারেস্ট কত টাকার উপর চার্জ হবে বলতে পারবি? কমন সেন্স খাটা, এত ভাবতেও হবে না। তুই মনে কর না বছরের শুরুতে 40,000 টাকা লোন নিয়েছিলি, ওই দিনই তুই 10,000 টাকা শোধ করে দিস, তাহলে তোর কত টাকা পায়? 30,000 টাকা। তুই ইন্টারেস্ট কতর উপর দিবি? 40-এর উপর দিবি না 30-এর উপর? 30-এর উপর দিবি, কমন জিনিস। তো যখনই এটা করবি কিন্তু, তাহলে কত হলো? 30,000 টাকার উপর কত পার্সেন্ট? 10%, 3,000 টাকা ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 3,000 টাকা। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা? 3,000 টাকা। আর কোনো আইডিয়া নেই। 5 আর 3 যোগ করে 8,000 টাকা, 65 আর 8 যোগ করে কত হয়? আচ্ছা 8 আর 5 13, 73,000 টাকা। এটাই হচ্ছে অপারেটিং প্রফিট। এবার কি ছিল দেখ, প্রথমে যদি আমরা লাইবিলিটি সাইড দেখি, কেইটার্স 30 ছিল 25 হয়েছে, কেইটার্স কমছে, ঠিক আছে? আচ্ছা কেইটার্স 30 ছিল 25, 5,000 টাকা কমছে মানে মাইনাস করতে হয়, তাহলে মাইনাস দিয়ে লিখ।
ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, তাই তো? ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি, ব্র্যাকেটে লিখে দে ক্রেডিটার্স। অ্যাসেট সাইডে চলে আয়, ইনভেন্টারি। ইনভেন্টারি কত ছিল দেখ, 45 ছিল, 75 হলো, তাই তো? তাহলে কত হলো? ইনভেন্টারি বাড়ছে, মাথায় রাখবি। ডেটার্স 60 ছিল, 55 হলো, কমছে। তাহলে ইনভেন্টারি বাড়ছে, ইনভেন্টারি বাড়লে কি হবে? মাইনাস হবে। কত টাকা? 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস। তাহলে কি লিখবি? মাইনাস দিয়ে লিখবি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ব্র্যাকেটে লিখবি ইনভেন্টারি। তারপর কি লিখবি? প্লাস ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। এটা কি? ডেটার্স। কত টাকা ছিল ডেটার্স? হ্যাঁ, 5,000 প্লাস 5,000, যোগ বিয়োগ কর, কত হচ্ছে? 73 থেকে 5 বাদ দিলে 68, 68 থেকে 30 বাদ দিলে হচ্ছে 38, 38 5 যোগ করে 43। তো দেখ 43 বেরোচ্ছে কিনা। এখানেই রাখবি, ওখানেই রাখবি, যেটা বেরোলো 43 ওখানেই রাখবি। ঠিক আছে, 43,000 টাকা ওখানেই রাখবি। ঠিক আছে, যেখানে সেকেন্ড কলামে বা যোগ বিয়োগ করে ওখানেই রাখবি। 43,000 টাকা বেরোলো, 43,000 টাকা করে দেখ সবার বেরোচ্ছে কিনা। 43,000। এইবার কি হলো? এবার এখানে ট্যাক্সের গল্প আসে। ট্যাক্স দেখ, ট্যাক্সের 15,000 টাকা ক্লোজিংটা নিয়ে নিয়েছি, কিন্তু ওপেনিং 6,000 টাকা নিয়ে নিয়েছি। ওপেনিং 6,000 টাকা মানে এই টাকাটা পে করে দিয়েছি, পে। তাহলে মাইনাস দিলে ট্যাক্স পেড 6,000 টাকা। প্রভিশন ফর ট্যাক্সের রুলটা মনে আছে নিশ্চয়? প্রভিশন ফর ট্যাক্সের যে ক্লোজিং ব্যালেন্স সেটা পিবিটি করার সময় নেব, আর ওপেনিং ব্যালেন্স অপারেটিং এ গিয়ে মাইনাস করে দেবো লাস্টে, একদম লাস্টে, প্রথমে না। 6,000 টাকা মাইনাস করার থেকে ট্যাক্স পেড বলে মাইনাস কর 6,000 টাকা। কত হচ্ছে? 43 থেকে 6 বাদ দিলে 37,000 টাকা। এবার বি দিয়ে লিখতাম কি? ক্যাশ ফ্লো ফর্ম বল। Investing activities. ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো দেখি কি আছে, সেরকম কিছু নেই ইনভেস্টিং। একটাই আইটেম আছে, সেটা হচ্ছে ফিক্স অ্যাসেট। ফিক্স অ্যাসেট ছিল 1 লাখ, হলো 1,10,000, মানে 10,000 টাকা ফিক্স অ্যাসেট পারচেস করেছিস। তাহলে লেখ, মাইনাস দিয়ে লেখ পারচেস অফ ফিক্স অ্যাসেটস। কত টাকা? 10,000 টাকা, মাইনাস 10,000। একদম লাভ করে। হ্যাঁ, লাস্ট ভরার তো কোনো আইটেম নেই, শেষ হয়ে গেল। এবার হচ্ছে সি দিয়ে লেখ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রথমে দেখছিল ইকুইটি শেয়ার ক্যাপিটাল 70 ছিল, 90 হলো, কত টাকা বাড়ছে? 20,000 টাকা। তাহলে লিখো কি? ইস্যু অফ ইকুইটি শেয়ার 20,000 টাকা। লেখ ইস্যু অফ ইকুইটি শেয়ার 20,000 টাকা। সেকেন্ড ঘরে লেখ। এবার দেখ, ডিবেঞ্চার ছিল না একটা, 40,000 ছিল, 30,000 হলো।
অর্থাৎ লোন কত টাকার লোন শোধ করে দিয়েছিস? 10,000 টাকার লোন তুই শোধ করে দিস, তাহলে মাইনাস করবি, লোন শোধ হলে মাইনাস, তাহলে লিখবি মাইনাস দিয়ে লিখবি রিডেমশন অফ ডিবেঞ্চার, রিডেমশন অফ ডিবেঞ্চার 10,000 টাকা। তারপর ইন্টারেস্ট কত টাকা পে করেছিল মনে পড়ে? ইন্টারেস্ট পেড 3,000 টাকা, মাইনাস কর 3,000 টাকা, ঠিক আছে। তার থেকে মাইনাস করবি ডিভিডেন্ড পেড, কত টাকা ছিল ডিভিডেন্ড দেখ, ওপেনিংটা কত ছিল? 4,000, 4,000টা মাইনাস হবে, ডিভিডেন্ড পেড 4,000 টাকা। এটা একটু, যেমন এখানে অনেকগুলো আইটেম ছিল ফাইন্যান্সে, এত আইটেম থাকে না, বাট তোকে একটু মাথা ঠান্ডা করে করতে হবে করার সময়। ডিভিডেন্ড পেড 4,000 টাকা। আরো একটা আইটেম আসবে দেখ, ব্যাংক ওভারড্রাফট ছিল, দেখেছিস? শুরুতে ছিল 10,000, শেষে কিছু নেই, মানে পুরো শোধ হয়ে গেছে, তো মাইনাস কর ব্যাংক ওভারড্রাফট 10,000 টাকা। কুড়ি থেকে মাইনাস 7,000 টাকা দেখ, তাহলে 37 থেকে 10 বাদ দিলে কত হয়? 27, 27 থেকে 7 বাদ দিলে কত হয়? 20,000 টাকা। হবে নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, লিখ নেট চেঞ্জ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এর সাথে যোগ করব ওপেনিং ক্যাশ, কত ছিল দেখ, ওপেনিং ক্যাশ ছিল 5,000 টাকা, 20 থেকে 5 যোগ করলে হচ্ছে 25,000 টাকা, এটা বেরিয়ে গেল ক্লোজিং ক্যাশ। শেষ, ঠিক আছে।